This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, নিউজ-এর 2 শুরু করব। দেখুন, বাংলাদেশের খবর তো আছে, কিন্তু তার বাইরেও হঠাৎ লালু প্রসাদ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে বারবার বলছেন এবং তার পাশে দাঁড়াচ্ছেন। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস উদ্বাহু হয়ে নৃত্য করার মতো অবস্থা। কি বলেছেন লালু প্রসাদ আগে দেখাবো কোন কনটেক্সটে। कांग्रेस उसकी आपत्ति जता रही है लालू जी। कांग्रेस को जताने से नहीं हो, ममता को दो। मुख्यमंत्री नीतीश कुमार यात्रा पे जा रहे लालू जी। अच्छा है, जा रहे हैं तो अब तो नैन सेकने जा रहे हैं। न तो ममता जी को जो दिया जाए। हाँ, दे दे। कांग्रेस उसकी आपत्ति जता रही है लालू जी। कांग्रेस को जताने से नहीं हो, ममता को दो। मुख्यमंत्री नीतीश कुमार यात्रा पे जा रहे लालू जी। अच्छा है, जा रहे हैं तो अब तो नैन सेकने जा रहे हैं। न तो ममता जी को जो दिया जाए। हाँ, दे दे। লালু প্রসাদ যাদব ভারতীয় রাজনীতিতে এক বর্ণময় চরিত্র। তিনি মমতা ব্যানার্জির পাশে দাঁড়াচ্ছেন কারণ প্রশ্ন কি ছিল যে ইন্ডি জোটের মুখ কাকে করা উচিত, নেতৃত্বে কাকে রাখা উচিত। লালু প্রসাদ যাদব বললেন মমতা মমতা। খুব স্বাভাবিকভাবেই তৃণমূল বেজায় খুশি। কল্যাণ ব্যানার্জির রিয়াকশন দেখুন। देश में कोई लीडर नहीं है, कोई लीडर नहीं है जो ममता दी का जो पास्ट हिस्ट्री है लड़ाई करने के लिए उसका नजदीक भी आए। ये बात कोई डिनाई नहीं करना सकता है। उन्होंने जानता है कैसे राजनीतिक लड़ाई लड़ना जरूरत है। এই দাবিটা প্রথম কল্যাণ ব্যানার্জি তুলেছিলেন, জোটের মুখ এবং নেতা মমতা ব্যানার্জিকে করে দেওয়া হোক। তিনি তো আরো খুশি হয়েছেন, আজ বলছেন গোটা দেশে কোনো নেতাই নেই একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া। আর এসব শুনে তেলে বেগুনে জ্বলে ওঠা বিরোধীদের রিয়াকশন দেখুন। উনি গোচারা খেয়ে জেল খেটেছেন, আর এখানে গরু পাচার করে উনার লোকেরা অনেকে জেলে, আর উনার ভাইপো জেলে যাওয়ার অপেক্ষা। দুজনের মধ্যে মিল আছে। হয়তো বুঝেছেন যে বাংলায় বেশি দিন ওনার টিকবার সুযোগ নেই, সেই কারণে একটু দেশ ভাব হয়তো উনি করতে চাইছেন। উনি দেশের নেত্রী হলে একদিকে ভালো, বাংলা যে কিরকম ভাবে ওনার নেতৃত্বে জ্বলছে দেশের লোক তো জানে না, দেশের লোক বুঝতে পারবে। মমতা ব্যানার্জির অবস্থান ক্লিয়ার হওয়া দরকার, তিনি কোন জোটে থাকতে চাইছেন। অবিজেপি জোটে তিনি স্ট্রং ভাবে থাকবেন কি থাকবেন না, না মাঝে মধ্যে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বাইরে থেকে ব্ল্যাকমেলিং করবে, সেটাও ক্লিয়ার হওয়া দরকার তৃণমূলের। চলুন এই নিয়ে আরো কথা বলা যাক। সায়ন্ত আমার সঙ্গে রয়েছে, আমার সহকর্মী। সায়ন্ত, বিজেপি লোকসভার আগে থেকে, যবে থেকে ইন্ডি জোট তৈরি হয়েছে তবে থেকেই বলে আসছে ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে। এবং এই যে একের পর এক মমতা ব্যানার্জির হয়ে আমরা দেখেছি এনসিপি, মমতা ব্যানার্জির হয়ে অখিলেশ যাদব, এখন লালু প্রসাদ যাদব, সবাই মিলে বলছেন। তো ইন্ডি জোটের সত্যি এখন অবস্থাটা কি? দেখো, তোমার হয়তো মনে থাকার কথা, মাসখানেক আগে দেশ জুড়ে যে কটি বাই ইলেকশন বা উপনির্বাচন হয়েছে সে কটিতে কিন্তু ইন্ডিয়া জোটের রেজাল্ট তেমন একটা ছিল না, অর্থাৎ তেমন একটা ভালো হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে 4টি বাই ইলেকশন হয়েছে 4টিতে কিন্তু তৃণমূল ভালো মার্জিনে জিতেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কিন্তু আস্থা যে একদম ইন্ডিয়া জোটের কথা বলছি, ইন্ডিয়া জোটের সেই ফলাফল হয়নি। কিন্তু ইন্ডিয়া জোটের যে অন্যতম শরিক মমতা বন্দ্যোপাধ্যায়, তার কিন্তু এই রাজ্যে 4-0-তে তিনি শুধু বিরোধীদের পরাস্ত করেনি, মার্জিনও ভালো ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে গত বাই ইলেকশন শুধু হোক না, তার আগেতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কিন্তু আস্থা রেখেছেন ইন্ডিয়া জোটের বেশ কয়েকজন নেতৃত্বই। এমনকি অরবিন্দ কেজরিওয়াল বা ওয়াই জগনমোহন রেড্ডি, তার দলের তরফেও কিন্তু বারবার করে ইন্ডিয়া জোটের মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে এগিয়ে রাখার কথা বলা হয়েছে। যদিও কংগ্রেসের তরফে কিন্তু রাহুল গান্ধীকেই মূলত মুখ করার বারবার করেছে এবং করে এসছে। এই অবস্থায় দাঁড়িয়ে লালু প্রসাদ যাদব, তার এই বক্তব্য কিন্তু জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। একদিকে অখিলেশ যাদব, অন্যদিকে লালু প্রসাদ যাদব, প্রত্যেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকেই জাতীয় রাজনীতিতে আরও অনেকটা এগিয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ এই সামনে যে 2026-এ বিধানসভা নির্বাচন আছে বা পরপর যে আর কয়েকটি নির্বাচন আছে, সেখানে ইন্ডিয়া জোটকে যদি ভালো ফল করতে হয়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখই যে একমাত্র মুখ, সেটা কিন্তু মনে করছে ইন্ডিয়া জোটের প্রতিটি শরিক দল। কংগ্রেসের
ফলাফল ভালো না হওয়ায় এই বাকি যে শরিকগুলো রয়েছে ইন্ডিয়া জোটে তারা কিন্তু রীতিমতো কংগ্রেসকে চেপে ধরেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে রাখার এই কারণে চেষ্টা করছে, কারণ এই কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে বাকি যে রাজ্যগুলো সেখানেও ফল ভালো হবে, এমনটাই মনে করছে শরিক দলগুলো। লালু প্রসাদ যাদব বা অখিলেশ যাদব বা ওয়াই জগমোহন রেড্ডি প্রত্যেকে কিন্তু মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করছে রাজ্য জুড়ে বা যে ধরনের অনুদান ভিত্তিক রাজনীতি করছে, সেই জায়গায় দাঁড়িয়ে সেই একই কায়দায় রাজনীতি বা একই ধারা যদি রাজ্য নিজেদের রাজ্য চালু করা যায় তাহলে তাদের ভিত্তি শক্ত হবে। মানে মমতাই মডেল হয়ে উঠবেন গোটা দেশের জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার কথা এবং বাসনা। মমতা ব্যানার্জির নাম প্রধানমন্ত্রিত্বের দাবিদার হিসেবেও কংগ্রেসের বহু নেতারা এর আগে তুলে ধরেছিলেন, তৃণমূল কংগ্রেসের বহু নেতারা এর আগে তুলে ধরেছিলেন। এবার নতুন করে আবার সেই দাবি মাথাচাড়া দিচ্ছে ইন্ডি জোটের মাথা এবং মুখ। আমার সঙ্গে রাজনীতির বিশ্লেষক রয়েছেন মহানন্দা কাঞ্জিলাল। রাহুল না মমতা, আপনার কি মনে হয় ইন্ডি জোটের প্রধান এবং জোটের রাশ কার হাতে থাকলে ভালো? যখন ইন্ডি জোট তৈরি হয় মমতা ব্যানার্জি একটা লিডিং রোল নিয়েছিলেন, আমরা জানি নানা রকম বৈঠক হয়েছিল, ইনফ্যাক্ট এই ইন্ডিয়া নামটাও ওনার দেওয়া। কাজেই তিনি নিশ্চয়ই আশাবাদী ছিলেন এবং তিনি যথেষ্ট অভিজ্ঞ একজন রাজনীতিক এবং রাজনৈতিক কৌশল এবং যথেষ্ট সেই ব্যাপারে তিনি দক্ষ, সেটা পশ্চিমবঙ্গের বিধানসভা লোকসভার ভোটেই তার প্রমাণ মিলেছে। আর রাজনৈতিক দিক থেকে যদি আমরা ব্যাপারটা আলোচনা করি তাহলে অবশ্যই কংগ্রেস সর্ববৃহৎ ন্যাশনালিস্ট পার্টি ভারতবর্ষে, বিষয়ে সন্দেহ নেই। কিন্তু আমরা সাম্প্রতিককালে বা বেশ কিছুদিন ধরেই আমরা একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি যে কংগ্রেসে কিন্তু সেই রকম নেতৃত্বের অভাব আছে। রাহুল গান্ধীর যে ওয়ে অফ কন্টেস্টিং সেটা কিন্তু জনমুখী হতে পারে বা মানুষের কাছে তিনি পৌঁছচ্ছেন, কিন্তু বিশ্বাসযোগ্য বা নির্ভরতার জায়গা যেটা দরকার, একজন দক্ষ বিচক্ষণ রাজনীতিকের যেটা প্রয়োজন, সেই হিসেবে বোধহয় মানুষ তাকে খুব একটা ভরসা করছে না। যার জন্য বিভিন্ন রাজ্যে যদি আমরা দেখি সেখানে কংগ্রেস এককভাবে যেখানে বিজেপির সঙ্গে লড়ছে সেখানে ভালো ফল করছে না, কিন্তু জোটের সঙ্গে যখন লড়ছে সেখানে কিছুটা বেটার। সে ঝাড়খণ্ডে আমরা দেখলাম বা অন্য রাজ্যে। তার মানে আপনি যা বলছেন তাতে মমতার পক্ষেই খানিকটা হাওয়া। কিন্তু মহানন্দাদি দেখুন, কে হবে সেটা জোট শরিকরা সবাই মিলে ঠিক করবেন, কিন্তু এখন যেটা হচ্ছে তাতে তো জোটের পঞ্চত্ব প্রাপ্তি হতে খুব বেশি দেরি হবে না। হ্যাঁ, যেটা হচ্ছে যে জোটটাকে যদি মানে শক্তপোক্ত করতে হয় তাহলে কিন্তু নিজেদের ইগো ভুলে অ্যাকচুয়ালি জোটটা তো তৈরি হয়েছিল বিজেপি বিরোধিতার জন্য, তাহলে বিজেপি বিরোধিতা করতে গেলে তাহলে কিন্তু যেটা আমি বারবার বলছি কংগ্রেসকে কিছুটা ইগো ছাড়তে হবে এবং এখানে যে এই কাজটা করতে পারবে তার হাতে রাশটা তুলে দিতে হবে অবশ্যই। এবং তৃণমূল নেত্রীর নাম নিশ্চয়ই প্রপোজালে আসছে, তৃণমূল কংগ্রেসের ভেতর থেকেও এই নাম এসেছিল, কাজেই সেটা তো নিশ্চয়ই তৃণমূলের দিকে হাওয়া। কার ইগো বড়, এটাই তো লাখ টাকার প্রশ্ন। মহানন্দাদির সঙ্গে থাকুন প্লিজ। কার ইগো বড়, মমতা ব্যানার্জির, রাহুল গান্ধীর? কে ইগো ঝাড়বেন, ঝাড়লে কতটা ঝাড়বেন? মিটমাট কি হবে, নাকি ইন্ডি জোট এভাবেই রেশারেশির ময়দানে গিয়ে একসময় হারিয়ে যাবে, তারপর যেমন চলছে চলবে, যা আমরা অতীতেও দেখেছি? দেখুন, এটা একটা বিরাট বড় প্রশ্ন এবং এই প্রশ্ন নিয়ে গবেষণা হওয়া প্রয়োজন, যা ট্র্যাক রেকর্ড রয়েছে। তবে এখান থেকে আপনাকে আমি নিয়ে যাব এখন ঘোজাডাঙ্গা, কারণ একটু আগে শুভেন্দু অধিকারী ঘোজাডাঙ্গায় গিয়েছিলেন বাংলাদেশে যা চলছে এবং বাংলাদেশ ভারত সম্পর্কে যা বলছে, বাংলাদেশের অন্দরে হিন্দুরা যেভাবে নিপীড়িত, এই সব মিলিয়ে প্রতিবাদ করতে। সেখানে গিয়ে রীতিমতো হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী, বলেছেন এটা ট্রেলার দেখাতে এলাম। দেখুন। পেট্রোপোলের পরে ঘোজাডাঙ্গাতে ট্রেলার দেখালাম। মন্দির ভাঙা বন্ধ না করলে, চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে, জেহাদিদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাবো। এই সিনেমাটা কেমন হবে? শুভেন্দু অধিকারী রাফেল যুদ্ধ বিমানের কথাও বলেছেন, শুনুন। বলে 4 ঘন্টায় কলকাতা দখল করব। আছে কিছু তোদের? হাসি মারাতে 40টা রাফেল আছে, আরো বহু জায়গায় আছে, কাছাকাছির নামটা বললাম। মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা।
দেখুন, শুভেন্দু অধিকারী যা বলছেন আর যেভাবে বলছেন তা মূলত আপনার কথা, আপনি যেভাবে ভাবছেন বা বলছেন। আবার দেখুন, সুকান্ত মজুমদার তিনিও কিন্তু তুচ্ছতাচ্ছিল্য করেছেন বাংলাদেশের হুঙ্কারকে, কিন্তু তিনি বলছেন রাফেল অবধি পৌঁছতে হবে না, এই সিভিক ভলেন্টিয়ারই যথেষ্ট বাংলাদেশকে আটকে দিতে। তবে এর মধ্যেই নতুন করে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, যেটা বাড়তি বলেছেন তা হলো ধর্ম রক্ষা কমিটি অবিলম্বে তৈরি করতে হবে। শুনুন। এ লড়াই ধর্ম রক্ষার লড়াই, এবারে সময় এসেছে হিন্দুদের ধর্ম রক্ষা কমিটি তৈরি করার। ধর্ম রক্ষা কমিটি তৈরি করতে হবে। আমাদের সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট আছে বাংলাদেশের মোকাবিলা করার জন্য। কিছু লোকের আইডিয়া নেই বিশ্বের চতুর্থ বৃহত্তম সৈন্য শক্তি, তার ক্ষমতা কি, তার কতগুলো এয়ারক্রাফট আছে, এই সম্পর্কে যদি আইডিয়া যাদের থাকে না, যারা মূর্খের স্বর্গে বাস করছে, তারা এই ধরনের উন্মাদনার পরিবেশ তৈরি করতে চায়। এবং এই উন্মাদনার পরিবেশ কিছুদিনের জন্য আপনার জন্য সুখকর হতে পারে, কিন্তু যখন আপনি দেখবেন যে পেটে ভাত জুটছে না, দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের দাম অনেক আকাশ ছোঁয়া, তখন সমস্ত উন্মাদনা বেরিয়ে যাবে। দেখুন, বাংলাদেশ যেভাবে যা যা হুঙ্কার দিচ্ছে তা সত্যি এপার বাংলায় খোরাক, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়, আর নেতারাও যে ভাষায় বলছেন। কিন্তু এই যে ধর্ম রক্ষা কমিটি, সত্যি কি তার প্রয়োজন পড়ে গিয়েছে? প্রদীপ তো আমার সঙ্গে রয়েছে। প্রদীপ, তো এটা খুব সিরিয়াস। ধর্ম রক্ষা কমিটি মানে দেখো, বিজেপি বিরোধী সব দলই বলছে যে বাংলাদেশের অবস্থাকে কাজে লাগিয়ে এখানে কোথাও 60 বিভাজনের পথে এগোতে চাইছে বিজেপি। এই ধর্ম রক্ষা কমিটি কি সেই ন্যারেটিভকে আরেকটু এগিয়ে দিল? দেখো, একেবারেই সেই ন্যারেটিভকে এগিয়ে দেওয়ার জন্যেই হয়তো শুভেন্দু অধিকারী আরও এক ধাপ এগিয়ে গেলেন এবং সেখানে স্পষ্ট করে বললেন যে হিন্দুদের ধর্ম রক্ষার জন্য এবার কমিটি তৈরি করতে হবে। গত কয়েকদিন ধরে আমরা যদি দেখি যে ওপার বাংলার যে হিন্দুদের ওপরে আক্রমণ, সংখ্যালঘুদের ওপরে আক্রমণ, সেই বিষয় নিয়ে যখন এপার বাংলা সোচ্চার হচ্ছে, সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীরা, সুকান্ত মজুমদাররা, তারা এই ন্যারেটিভের পথেই তারা হাঁটতে চাইছেন যে এ রাজ্যেও হিন্দুরা সুরক্ষিত নয়। এবং শুভেন্দু অধিকারী নিয়মিত ব্যবধানে একথা বলে চলেছেন। আজকেও ঘোচাডাঙ্গা সীমান্তে তার যে সমাবেশ ছিল, যে 26-এর যে লড়াই, অর্থাৎ বিধানসভা নির্বাচন, সেই লড়াইটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই হতে চলেছে। ফলে সেই জায়গা থেকে গতকালও যখন শুভেন্দু অধিকারীর কাছে জিজ্ঞেস করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বিষয় নিয়ে বলছেন, পিএইচই নিয়ে বলছেন, সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী বলেন যে যাই তারা বলুন না কেন, লক্ষ্মীর ভাণ্ডার 3000 টাকা হলেও এই ভোটটা হবে হিন্দুদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। অর্থাৎ কোথাও গিয়ে 26-এর ভোট কোন পথে যাবে তার ন্যারেটিভ ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীরা স্থির করে ফেলেছেন। এবং পিউদি দেখো, গত কয়েকদিন ধরে, শুধু নয় গত কয়েক মাসে উৎসব পর্বে, পুজো পর্বে যে বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে, সেই কথাগুলোও কিন্তু শুভেন্দু অধিকারীরা টানা সামনে নিয়ে আসছেন এবং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি সম্প্রদায়ের দিকে তারা ঠেলে দিচ্ছেন। অর্থাৎ কোথাও গিয়ে এ রাজ্যের রাজনীতিতে ধর্ম যে প্রধান অস্ত্র হতে চলেছে সেটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। এবং তার মানে 26-এ বিজেপি সেই ধর্মের জিগির তুলেই ভোটে যেতে চায়। প্রদীপ, তোমাকে ধন্যবাদ। এই খবর যখন আপনাদের দিচ্ছি তার মধ্যেই কানে এলো ঢাকায় আবার অ্যাটাক হয়েছে ইসকনে। ঢাকার ইসকনে হামলা হয়েছে। আমার সঙ্গে রয়েছে রাজা চট্টোপাধ্যায়, এই বিষয়ে আরো জানাতে। রাজা, কি হয়েছে? এর মধ্যে আপনাদের জানিয়ে দিই, ঢাকার ইসকনে আবার হামলা। কয়েকদিন আগে আপনারা জানেন ইসকনের মন্দিরে হামলা হয়েছিল, পুড়িয়ে দেওয়া হয়েছিল রাধা গোবিন্দের মূর্তি, সেই পোড়া মূর্তির ছবি সামনে এসেছিল। আবার ইসকনে হামলা। তাহলে এই যে দু দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হলো, এই যে ইউনিসেফ প্রশাসন লাগাতার বলে যাচ্ছে যে আমরা সম্প্রীতির বার্তা দিচ্ছি, আমরা যথাযথ ব্যবস্থা নেব, দু একটা বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে, তাহলে এই কি তার নমুনা? ইসকনে আবার হামলা। এবার কি অগ্নিসংযোগ হয়েছে? রাধা রমন দাস, কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট, সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মাধ্যমে। অশান্ত বাংলাদেশ, বাংলাদেশের হিংসা কিছুতেই থামছে না এবং কোনোভাবেই হিন্দুরা সেখানে নিরাপদ বোধ করছেন না। সিজারের সঙ্গে আমি কথা বলবো। সিজার, কি হচ্ছে ঢাকায়? সিজার, কি হয়েছে?
মিডিয়াতে প্রকাশ্যে এসছে। সুনীল সরকার নামে এক ব্যক্তি, তিনি দাবি করেছেন যে তিনি ইসকনের সদস্য এবং তাকে গতকাল রাতে ঢাকার উত্তরাতে তার ওপর হামলা হয়। যদিও তার মাথা ফেটে গেছে এবং তার চিকিৎসা চলছে, এবং পরবর্তীতে তিনি সমাজ মাধ্যমে তিনি একটি লাইভও করে অভিযোগ করেছেন যে মৌলবাদীরাই তার উপর হামলা করেছে, ইসকন সদস্য হিসেবে, ইসকন সদস্য বলেই তার উপর হামলা হয়েছে। যদিও বাংলাদেশ পুলিশের দাবি যে পারিবারিক বিবাদের জেরে তার উপর হামলা হয়েছে, এর সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই, এটা স্থানীয় দুর্বৃত্তদের কাজ, এর সঙ্গে কোনো ধর্ম বা অন্য কোনো রাজনীতির সম্পর্ক নেই বলেই দাবি স্থানীয় পুলিশের। স্যার তোমাকে ধন্যবাদ। দেখুন যে ভিডিও শেয়ার করেছেন রাধারমন, দেখুন ঢাকায় আবার ইসকনের উপর হামলা। ঢাকায় ভয়ঙ্কর পরিস্থিতি, আপনারা জানেন, হিন্দুদের বেছে বেছে মারধর, হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া, এবং হিন্দু মহিলারাও এমনকি নিস্তার পাচ্ছেন না এই ধরনের বর্বরোচিত আক্রমণের হাত থেকে। তার মধ্যেই ঢাকার ইসকনে আবার হামলা। এতগুলা ছেলে পেলে আমাকে মারলো, মাথা ফাটাইলো, হাত পা ভেঙে দিল, এই পিছনে রড দিয়ে বাইরাইলো। এটার কি আমরা কোনো বিচারই পাবো না? কিছু হলে বলে গিয়ে দেশ ছেড়ে ইন্ডিয়া চলে যা। কেন? দেশ কি আমাদের নয়? দেশের জন্য কি আমার বাপদাদা যুদ্ধ করেনি? আমাদের তো অনেক আত্মীয় স্বজনকে তারা যুদ্ধের সময় মেরে দিয়েছে। যুদ্ধের আগে শুনেছি আমার দাদুর কাছ থেকে রায় হয়েছে, সেই রায়ের সময় আমাদের অনেক দাদু ঠাকুমাকে সবাইকে তারা মেরে দিয়েছে। আমরা কি দেশের মধ্যে সারা বছরই এভাবে নির্যাতিত হতে থাকবো? এমন ভাবে মারলো আমরা। আমারে মনে করেন আমার মোবাইল নিয়ে গেছে, নিয়ে গেছে 10-15টা ছেলে পেলে মিলে আমাকে মারছে। আমাকে যদি মানুষজন বাইরে থেকে না আসতো আমাকে তারা মেরেই দিত। আমার ছোট দুইটা বাচ্চা হাউত মাউত করে চিৎকার, যা বাবাকে মেরে দিল, বাবাকে মেরে দিল। আমি তো ছোট বাচ্চা দুইটা কিনে রাস্তার মধ্যে যাচ্ছিলাম ওদের প্রতিষ্ঠানে যাওয়ার পরে, তো মনে করে আমি তো যুদ্ধ করতে গেলে মারামারি করতে গেলে আমি তো ছোট দুইটা বাচ্চা কিনে কখনোই যেতাম না। এবং আমার কাছে পুলিশ কমপ্লেনও করতে দিচ্ছে না। তা আমি কি করবো? কোথায় যাব? এই যখন অবস্থা, তখন পাকিস্তানকে দারুণ বন্ধু বলছে বাংলাদেশ। পাকিস্তানও বাংলাদেশের গলা জড়িয়ে বলছে আমাদের যত অ্যাটম বোমা আছে সব তোমাদের। শুনুন পাক ধর্মগুরুর কথা। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाअल्लाह, अल्लाह के फजलो करम से। बांग्लादेश बांग्लादेश बांग्लादेश। इसके अलावा एक बार भाबुन, ভারত নাকি শত্রু দেশ যে বাংলাদেশের জন্ম হতে সাহায্য করেছে, আর পাকিস্তান বন্ধু, তারা আবার আমাদের হুঁশিয়ারি দিচ্ছে বাংলাদেশকে অ্যাটম বোমা দিয়ে হেল্প করবে, আর বাংলাদেশ স্বপ্ন দেখছে তাই দিয়ে সেভেন সিস্টার্স দখল করে ফেলবে। চলুন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সুমন কল্যাণ ভদ্র। সুমন কল্যাণ, আমরা কি দেখছি? এ তো সত্যিই মনে হচ্ছে বাংলাদেশি সার্কাস। একেবারে সার্কাসই দেখছি সকলে, কিন্তু আরও একটা বিষয় বলি এগুলো কেন হচ্ছে। যে পাকিস্তান অ্যাটম বম দেবে বাংলাদেশকে, আজকের ডেটে তার পেট্রোলের দাম প্রায় 270 টাকা, আর এখন বাংলাদেশের পেট্রোলের দাম 110 টাকা। ফলে কে কাকে সাহায্য করবে? যে দেশটা ইতিমধ্যে ভিখারি হয়ে গেছে আর যে দেশটা ভিখারি হতে যাচ্ছে। ফলে এই যে আস্ফালন, এই আস্ফালনের পেছনে কিন্তু কারণ রয়েছে অন্য। কেউ সেভেন সিস্টার দখলের কথা বলছেন, একটাই কারণ, তার যে এলাকা অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে একটা বড় অংশের মানুষ যখন চুপচাপ দেখছে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, আওয়ামী লীগের ওপর আক্রমণ হচ্ছে, আর যারা আক্রমণ করছে তারা জামাত, বিএনপি এবং কট্টরপন্থীরা, তাদের কাছে একমাত্র এই অতি সক্রিয় এবং অতি দেশভক্তি ইন্ডিয়ার বিরোধিতা যদি তারা সক্রিয়ভাবে করতে না পারে, তাহলে কিন্তু আর কয়েকদিনের মধ্যেই এই গোটা বিষয়টা কিন্তু থিত হয়ে যাবে এবং প্রাইস রাইজ যেভাবে হাইক হচ্ছে সেটার থেকে কিন্তু মানুষ ক্ষুব্ধ হয়ে উঠবেন। ফলে সব মিলে উগ্র জাতীয়তাবাদ, এটাকে ধরে রাখার জন্যই কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, এবং যেটা আমাদের কাছে সার্কাসও মনে হচ্ছে। কারণ যারা এইগুলো বলছেন
তারা হয়তো এই 7 সিস্টার বানানটাও ঠিক মতো করতে পারবেন না, তাদের মুখ দিয়ে এগুলো কথা আসছে। কারণ একটাই, বাংলাদেশের মধ্যে যে অংশ এখনও সুপ্ত অবস্থায় রয়েছে তারা যেন এই জাতীয়তাবোধের কাছে, উগ্র জাতীয়তাবোধের কাছে আরও কিছুদিন আত্মসমর্পণ করে থাকে, মূলত কিন্তু উদ্দেশ্য এটাই। আর এটাই কিন্তু বারবার তারা বলছেন আমেরিকা দখল করবেন 7 সিস্টার, বাংলা, বিহার, বাকিরা সব কি চুপচাপ বসে থাকবে? এদের এই ধারণাটাও নেই, কারণ এদের সেই ধারণা হওয়ার প্রয়োজনও নেই। কারণ এদের মূল গণ্ডি কিন্তু সেই দেশ, যে দেশের মধ্যে এদের জাতীয়তাবাদী দেখিয়ে, জাতীয়তা উদ্বুদ্ধ করে আসলে নির্বাচনটা পার করা এবং আগামী দিনের ক্ষমতাটা দখল করা, এটাই হচ্ছে উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যে একদম সুমন কল্যাণ, অনেক ধন্যবাদ তোমাকে। দেখুন, শীতের মরশুমে সার্কাস দেখতে খারাপ লাগছে না, কিন্তু সত্যি কি ব্যাপারটা এতটা ফানি না, অত্যন্ত গুরুতর একটা টার্ন নিতেই পারে। কারণ যে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী যারা ইসলামিক আইসিস পন্থী বলে পরিচিত ছিল বাংলাদেশে, তাদেরকে একে একে মুক্তি দেওয়া হচ্ছে, যারা জেলবন্দি ছিলেন হাসিনার সময়, এবং তারা মুক্তি পেয়ে শুধুমাত্র হুঙ্কার দিচ্ছে বাংলাদেশের থেকে আমাদের জন্য নয়, আমাদের মাটিতেও ঢুকে পড়ছে বলে খবর। এই বিপদ কতটা আমাদের জন্য বলবে সিজার। দেখো, খুব উল্লেখযোগ্যভাবে দুটো ঘটনা উঠে এসছে। সেই ঘটনায় দেখা যাচ্ছে যে এই জুলাই বিপ্লবের অনেক মাস আগে, অর্থাৎ মে মাস, সেই মে মাসে হিজবুত তাহরির নামে একটি সংগঠন, যেটি বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তালিকায় রয়েছে এবং আইএস পন্থী হিসেবে পরিচিত, তাদের দুজন সংগঠক তারা মালদার মেহদিপুর সীমান্ত দিয়ে এসেছিল এবং বৈষ্ণবনগরে তারা স্থানীয় এক যুবকের বাড়িতে বৈঠক করে এবং সেখান থেকে তারা চলে যায় ধুলিয়ানে। সেখানেও তারা স্থানীয় যুবকদের নিয়ে বেশ কিছু বৈঠক করে এবং পরবর্তী তদন্তে দেখা গিয়েছে মূলত খেলাফত প্রতিষ্ঠা এবং ইসলামিক চর্চা, যেটা সাধারণত এই ধরনের সংগঠনের প্রাথমিক সংগঠন তৈরি করার ক্ষেত্রে যে ধরনের বৈঠক হয় সেই ধরনের বৈঠক হয়েছে। আর এখান থেকে দুটো বিষয় উঠে আসছে। এক হচ্ছে জুলাই বিপ্লবের অনেক আগে থেকেই বাংলাদেশের এই মৌলবাদী শক্তিগুলো যে এই রাজ্যে ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে সেটা প্রমাণিত হয়। দ্বিতীয় বিষয়টা প্রমাণিত হয়, এতদিন ধরে এই রাজ্যে আল কায়দা থেকে শুরু করে জেএমবির মতো সংগঠনের অস্তিত্ব ছিল, কিন্তু নতুন আরেকটি সংগঠন তারা এখানে এসে সিমির যে পুরনো ঘাঁটিগুলো বা সিমির যে পুরনো সেলগুলো সেগুলোকে ব্যবহার করে নিজেদের সংগঠন বিস্তার করার চেষ্টা করছে। অর্থাৎ সেটা কোথাও ভারতের পক্ষে যথেষ্ট আশঙ্কার, সেটা কিন্তু একদমই স্পষ্ট। সিজার, তোমাকে অনেক ধন্যবাদ। দেখুন, এই একটা আতঙ্কের জায়গা তো অবশ্যই তৈরি হচ্ছে। পাকিস্তানের ধর্মগুরু কি বললেন, বাংলাদেশে 2-4 জন কট্টর মৌলবাদী কি বললেন, তার থেকে অনেক বড় কথা তাদের ক্রিয়াকলাপ যদি ভারতের মাটিতে শুরু হয় এবং সেটা যদি আরো ডালপালা মেলে, তাহলে আমাদের জন্য সমূহ বিপদ। শেষ করব এই আতঙ্কের সঙ্গে আজকে নিউজ এট 2 সঙ্গে থাকুন।